ডিভোর্স পেপার হাতে পেতে কোনো চিন্তা না করেই ঝটপট সই করে দিল নুসরাত। তার মুখের হাবভাব অত্যন্ত স্বাভাবিক। বোঝা যাচ্ছে না তার মনে কি চলছে, কারণ তার হাত কাঁপছে না, না চোখ অশ্রুসিক্ত হয়েছে। স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক সে। মেয়েকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখে যাচ্ছেন পারভিন বেগম। বিয়ের 9 মাসের ভেতরেই তার মেয়ে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিবে, তা তার কল্পনার বাহিরে ছিল। তিনি বাধা দেবার যে চেষ্টা করেননি এমনটি নয়, কিন্তু মেয়ে যথেষ্ট বড়, নিজের সব সিদ্ধান্ত সে একা নিতেই পছন্দ করে। এমনটা নয় যে সে কোনো স্কুলে পড়ুয়া বাচ্চা, 2-3খানা চর কিল মারলে জেদ ছেড়ে দিবে। নুসরাতের ঠিক বিপরীতে তার প্রাক্তন স্বামী মাহির বসে রয়েছে। মাহিরের মুখটা ফ্যাকাশে হয়ে আছে, একটু পর পর খালি ঠোঁট কামড়াচ্ছে, নখ কাটছে। সে বারবার কিছু বলতে যেও বলে উঠতে পারছে না। তার দুপাশে তার বাবা মা বসে রয়েছেন। মাহিরের বাবা মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী, ঢাকা জাজ কোর্টের যুগ্ম জেলা জাজ। ঢাকা শহরে তার বেশ নাম ডাক রয়েছে, সবার কাছে তিনি ন্যায়ের প্রতিমূর্তি। অবশ্য আজকাল সরকারি কর্মকর্তা মানেই সম্মানের হকদার, তার উপরে যদি হয় বিচারক, তাহলে তো কথাই নেই। মঈনুদ্দিন সাহেব তার গাম্ভীর্যকে অটুট রাখলেন। নুসরাতের এমন কয়েকদিনের নোটিশে ডিভোর্সের আবদার নিয়ে তার যেন কোনো মাথা ব্যথাই নেই। অপরদিকে মাহিরের মা হেনা বেগম চোখ মুখ খিচে বসে রয়েছেন। তিনি এই ছোট লোকের ঘরের মেয়েকে মোটেই পছন্দ করেন না। ছেলেটা কি দেখে এই অভদ্র মেয়েটিকে বিয়ে করেছে আল্লাহই জানে। এখন সমাজে কি তার কি মুখ থাকবে? স্বামীর বদৌলতে সমাজের উচ্চমানের মানুষবর্গের সাথে তার উঠা বসা। নুসরাতের সই করা হয়ে গেলে মঈনুদ্দিন সাহেব ডিভোর্স পেপারটায় ভালো করে চোখ বোলান, কোথাও কোনো ত্রুটি হোক তার পছন্দ নয় সেটা। তখনই নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আমার দেনমোহর এবং অ্যালিমনির টাকাটা কবে পাবো? কিসের অ্যালিমনি? ঠিক বুঝলাম না নুসরাত। মঈনুদ্দিন সাহেব ডিভোর্সের পেপার থেকে চোখ তুলে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্নটি করেন। তিনি ভ্রুযুগল একত্রিত করে চোখ জোড়া ছোট করে তীর্যক দৃষ্টিতে নুসরাতকে দেখছেন। তিনি নুসরাতের উত্তরের অপেক্ষায় করছেন। নুসরাত ঠোঁটের কোণায় এক চিলতে হাসি এঁকে বলল, বাবা, আপনার পক্ষ থেকে এমন কিছু মোটেও আমি কল্পনা করিনি। ব্যাপার না, আমি বুঝিয়ে বলছি। দ্য ডিভোর্স অ্যাক্ট 1869 অনুযায়ী যে কোনো নারীর অ্যালিমনি পাবার অধিকার রয়েছে। মাহির এবার মুখ খুলল। নিজের কৃতিত্ব প্রকাশের চেষ্টায় সে ধমকের সুরে বলে ওঠে, সহ্যের একটা সীমা থাকে নুসরাত। তুমি বাবার সাথে বেয়াদবি করছো। তুমি বাবাকে আইন শেখাচ্ছ। আহ, থামো মাহির। আচ্ছা নুসরাত, তোমার যদি মনে হয় তুমি এলিমনি পাবে, তাহলে কোর্টে সেটা পেশ করো। মঈনুদ্দিন সাহেব মাহিরকে থামিয়ে কথাটা বলেন, কিন্তু তাতে নুসরাত অবিচল থাকে। সে পুনরায় ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলে, সরি বাবা, বেয়াদবি করলাম বুঝি। 1 মিনিট। বলে ব্যাগ থেকে 5-6খানা ছবি বের করে টেবিলের উপর রাখে নুসরাত। ছবিগুলোকে হাতে নিতেই মুখখানা আরও ফ্যাকাশে হয়ে ওঠে। মঈনুদ্দিন সাহেবের চোখ বিস্ফোরিত রূপ নেয়, কারণ ছবিগুলো স্পষ্ট তার ছেলে একটি মেয়ের সাথে আদিম খেলায় মত্ত। শ্রাবণের 14 দিনটি অজানা কারণে বেশ পছন্দের নুসরাতের। তার ধারণা প্রতি বছর এই দিনে বছরের প্রথম দীর্ঘকালীন বর্ষণ হয়। আরও একটি কারণ রয়েছে, সেটি হলো এই দিনটিতে বিগত 2 বছর পূর্বে মাহিরের সাথে প্রথম দেখা হয়েছিল। লোকটির সাথে বিয়ের 7 মাস হতে চলল। লোকটার চেহারা আহামরি নয়, তবুও অজানা এক কারণে তাকে ভালোবাসে নুসরাত। তাদের সম্পর্কটা প্রেমের নয়, তবুও প্রেমের দাবি দিয়ে মাহির তাকে বিয়ে করেছে। মাহিরের কথা ভাবতে মনটা বেশ উৎফুল্ল হয়ে ওঠে নুসরাতের। চেম্বারে বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে হাত বাড়িয়ে বৃষ্টিকে আলিঙ্গন করতে করতে মাহিরকে ক্রমাগত ফোন করে নুসরাত। মাহির ফোনটা ধরছে না।
কারণটা বুঝতে পারছে না নুসরাত। পরপর 3বার ফোন করার পর হাত ছেড়ে দিল সে। আজ ক্লায়েন্টের সাথে হোটেলে দেখাও করতে হবে তাকে। ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে চেম্বারের ভিতরে আসে সে। তার কলিগ এবং উকিল বন্ধু রবিন ফাইলের উপর কাটাকাটি করতে করতে বলে, বাহিরে সে বৃষ্টি হচ্ছে রে নুসু, যাবে কিভাবে? এখান থেকে বনানী কিন্তু কম দূর না। উবার কল করেছি, চলে আসবে। মিটিং কি রেস্টুরেন্টে হবে? বুঝলাম না, এখানে আসতে মহিলার কি সমস্যা? তাই তো বললেন তিনি। আমার কাছে এতটাও সমস্যা নয়, মাহিরের সাথে আসার পথে দেখা হয়ে যাবে। ওর অফিস তো ওখানেই। আচ্ছা থাক, আমার বিকেল 5টার মধ্যে সেখানে উপস্থিত থাকতে হবে। উবারটা চলে আসবে, আমি নামতে লাগি। বলে ব্যাগটা কাঁধে এবং ছাতাখানা হাতে নিয়ে বেরিয়ে পড়ল নুসরাত। বিল্ডিংটা 14 তলা। নুসরাত লিফটের সিরিয়াল পেল মিনিট 15 পর। ততক্ষণে উবার এসে দাঁড়িয়েছে বিল্ডিংয়ের পার্কিংয়ে। নুসরাত বিল্ডিং থেকে উবারে উঠল। গাড়িটা চলছে। বৃষ্টির ঝাপটা জানালায় হানা দিচ্ছে। নুসরাতের চোখ একবার জানালার বাইরে, একবার মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে। মাইন ফোন করেনি। নুসরাত বুঝ দিল হয়তো ব্যস্ত রয়েছে। একজন 9টা 5টা কর্পোরেট অফিস কর্মীর জন্য এই সময়টা অনেক জরুরি। নুসরাত ফোনটা ব্যাগে রেখে দিল। তারপর এক নজরে বৃষ্টিতে ভেজা ঢাকা শহর দেখতে লাগলো সে। আহা, কি স্নিগ্ধ, কি মনোরম এই শহর। নুসরাত উবার থেকে নেমে রেস্টুরেন্টের লবিতে এসে দাঁড়ায়। ক্লায়েন্টের অবস্থান জানার জন্য সে ফোনটি বের করে। ফোনের থেকে চোখটা হোটেলের লিফটের দিকে যেতেই যা দেখতে পেল তার জন্য মোটেই প্রস্তুত ছিল না নুসরাত। হোটেলের লিফট থেকে একটি মেয়েকে আলিঙ্গন করে বের হচ্ছে মাহির। তার শার্টের কলারটা কুঁচকানো। চুলগুলো হাত দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে লাভ হয়নি। নুসরাত ঠায় দাঁড়িয়ে রইল। নিজের স্বামীকে আজকের দিনে অন্য নারীর বাহুতে দেখতে হবে, এটা যে তার কল্পনার বাহিরে ছিল। নুসরাত বুঝতে পারল তার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা করছে। কি অসহ্য যন্ত্রণা! তার চোখ জোড়া জ্বলছে। রাগ, অভিমান, কষ্টে চোখ ঝাপসা হয়ে আসছে। বর্তমান মঈনুদ্দিন সাহেবের রাগে কপালের শিরা ফুলে উঠেছে, কিন্তু তবুও নিজেকে শান্ত রেখেছেন তিনি। নুসরাত পুনরায় তার ভুবন বোলানো হাসি দিয়ে বলল, বাবা, আপনাকে বলবো না। যেহেতু আপনার আর আমার সম্পর্ক প্রফেশনাল, তো স্যার, আমি কি কোর্টে এলিমনির জন্য আপিল করব? আমার মনে হয় আমার কাছে যা কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং এবং ফটো রয়েছে, তাতে আমি ভালো এলিমনি পেয়ে যাব। কি চাই তোমার? বেশি কিছু না। আমাদের উত্তরা 14 নম্বরের ফ্ল্যাট 6C, ওটা পুরোপুরি আমার নামে চাই। ওইটা এখন যৌথভাবে আমাদের নামে রয়েছে, ওইটাই যথেষ্ট। নুসরাতের আবদার শুনে হেনা বেগম দাঁতে দাঁত পিষে বললেন, লোভী মেয়ে কোথাকার! আমার ছেলেকে ফাঁসিয়েছে নিজের কার্যসিদ্ধির জন্য। নুসরাত উত্তর দিল না, শুধু মুখের অমায়িক হাসি এঁকে বসে রইল। মাহিরদের বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠল নুসরাত এবং পারভিন বেগম। পারভিন বেগম আক্ষেপের কণ্ঠে বললেন, আমাকে বললি না কেন? কি লাভ হতো মা? খামোখা কথা নষ্ট হতো। তুই ব্যাপারটা এভাবে ছেড়ে দিবি? ছাড়িনি তো। যার যেটা প্রিয় তাকে সেটা হারাবার ভয় নিয়ে কার্যসিদ্ধ করলাম। তুমি বাড়ি চলে যাও, আমি ফ্ল্যাটে যাব। একা একা থাকবি? আমিও আসি। হুঁ, ইশরা অপেক্ষা করছে বাসায়। তুমি বাড়ি যাও, আমি একা থাকতে চাই। নুসরাত আর কথা বাড়ালো না। তার কণ্ঠে বেদনার ছাপ নেই, বরং সে আজ খুব আনন্দিত। তার মতে শয়তান মানুষের মাঝে লুকায়িত। তার মানুষের বেশ ধরে অমানুষের কাজগুলো করে। মাহির তাকে দিনের পর দিন ছলনা করেছে, ঠকিয়েছে, কিন্তু সে তার ছলনায় অশ্রুসিক্ত হয়ে বিলাপ করার থেকে তাকে ভিতর থেকে উই পোকার ন্যায় গিলে ফেলাটা বেশি জরুরি মনে করলো। লুকে লুকে মাহিরের বিরুদ্ধে এমন প্রমাণ বের করলো যা দিয়ে মঈনুদ্দিন সাহেবের ন্যায় ভঙ্গ ধরা বিচারককেও কাঁপিয়ে দেওয়া সম্ভব। নুসরাতের মতে এটাই নিজেকে ন্যায় দেবার একমাত্র উপায়। রাত 9টা।
রবিনের ফোনে কাগজের স্তূপের থেকে চোখ তোলার বাহানা পায় নুসরাত। চোখ থেকে মোটা চশমাখানা নামিয়ে জানালার কাছে যায় সে। তার বিল্ডিংটা এই রোডের সব থেকে উঁচু বিল্ডিং, আর তাদের ফ্ল্যাটটি 6 তলায়। তার জানালা দিয়ে আশেপাশে সকল বিল্ডিংয়ের ছাদ বেশ স্পষ্ট দেখা যায়। বাহিরের দিকে তাকিয়ে ফোন রিসিভ করে বলল, বল কি হয়েছে? ডিভোর্সের কাজ মিটেছে? খুব ভালোভাবে মিটেছে। আমার প্রাক্তন শ্বশুরের মুখখানা দেখার মতো ছিল। শালার এতদিনের জমানো কালো টাকার খনিতে আমি ঢিল ছুঁড়েছি বলে কথা। তুই পারিসও বটে। তোর মতো যদি আমাদের দেশে 30% মেয়ে হতো না, তাহলে এদেশের অনেক মেয়েদের যন্ত্রণা সহ্য করার পরেও হয়তো মাটি কামড়ে এরূপ শ্বশুরবাড়ি নামক নরকে থাকতে হতো না। সবাই তো আমি নই। তা বল, এত রাতে ফোন? সালেহা থানায় গিয়েছিল, কিন্তু বরাবরের মতো বদমাইশ সাব ইন্সপেক্টর হাবিব রিপোর্ট লিখতে দেয়নি। তুই টেনশন নিস না, ও লিখবে না, ওর ঘাড়ে রিপোর্ট লেখাবে। আমি রাখছি, গলাটা শুকিয়ে গেছে। কোক খেতে পারলে ভালো হতো। এই রাতে তুই বাইরে যাবি? রবিনের প্রশ্নে হেসে নুসরাত বলে, কারণ আমি সিঙ্গেল, একা একাই আমাকে জীবন কাটাতে হবে বলে ফোনটা রেখে দিল নুসরাত। ব্যাগটা নিয়ে দরজার লক করলো সে। বিল্ডিংয়ের থেকে 5 মিনিট দূরত্বে একটি মুদি দোকান, নাম রাসেল স্টোর। নুসরাত সেখানে যেতে ধরে, তখনই তার রোডের ইলেকট্রিসিটি ধুম করে চলে যায়। এমন ব্ল্যাক আউট সাধারণত উত্তরায় খুব অসাধারণ ব্যাপার। এখানে বিদ্যুৎ যায় না বললেই হয়। কোক কিনে মিনিট 15 মাঝে বিল্ডিংয়ে ফিরে নুসরাত। মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওঠে নুসরাত। বাসার কাছে পৌঁছাতেই দেখলো তার ফ্ল্যাটের দরজা হাট করে খোলা। তার জানা মনে সে দরজাটা লক করে বেরিয়েছিল। নুসরাতের বুকে কামড় পড়ে, হার্টবিট বেড়ে যায় তার। ঘরে কি চোর ঢুকলো? আয়তাল কুরসি পরে বুকে ফু দেয় সে। তারপর ধীরে ধীরে ঘরের ভিতর প্রবেশ করে। তার বিল্ডিংয়ে জেনারেটর নেই, তার নিজেরও আইপিএস নেই, সুতরাং মোবাইলের লাইটটি তার একমাত্র ভরসা। গলা শুকিয়ে আসছে নুসরাতের, কাপা কণ্ঠে বলে, কে? বাসায় কে? কিন্তু কোনো সাড়া নেই। বসার ঘরটা পার হতেই পায়ের একটি ভারী জিনিস বাঁধে নুসরাতের। অন্ধকারে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে সে। হাতের মোবাইলখানা হাত থেকে পড়ে যায়। কোনো মতে হাতড়ে মোবাইলটা হাতে নিয়ে মেঝেতে আলো মারতে দেখে তার সামনে মাহির অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তার কাপড় রক্তে ভেজা, সাদা টাইলসটা রক্তে লাল হয়ে রয়েছে। মাহিরের চোখ জোড়া উল্টে রয়েছে। নুসরাতের হাতের থেকে মোবাইলটা হাত থেকে পড়ে যায়। সে চিৎকার করে ওঠে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে যায়। তখনই ঘরের লাইটটা জ্বলে ওঠে। বিদ্যুৎ এসে পড়েছে। অন্ধকার ঘরটা নিমিষে আলোকিত হয়ে ওঠে। নুসরাত নিজেকে শান্ত করার চেষ্টা করে। হামাগুড়ি দিয়ে মাহিরের কাছে আসে। মাহিরের শ্বাস চলছে কিনা পরীক্ষা করে। মাহিরকে পাগলের মতো ডাকতে থাকে, মাহির, মাহির শুনতে পাচ্ছ? মাহির। মাহিরের হাত পা বরফ ঠান্ডা, রক্তে ভেজা নিথর শরীরটা ফোলেরে পড়ে রয়েছে। নুসরাত কি করবে বুঝে উঠতে পারছে না। মাথা যেন বন্ধ হয়ে আসছে। তার হাত মাহিরের রক্তে লাল হয়ে গেছে। নুসরাত জোরে জোরে নিঃশ্বাস নিল। তার এখন সাহায্যের প্রয়োজন। খুব কষ্টে উঠে দাঁড়ালো সে। ছুটে বাসার বাহিরে গেল। পাশের ফ্ল্যাটের দরজা পাগলের মতো ধাক্কাতে লাগলো। সিঁড়িঘর থেকে দারোয়ানকে ডাকার অদম্য চেষ্টা করলো। নুসরাতের চিৎকারে পাশের ফ্ল্যাট থেকে এক দম্পতি এলো। নুসরাত তাদের কাছে অনুনয় বিনয় করতে লাগলো, আমাকে একটু সাহায্য করুন প্লিজ, মায়েরকে হাসপাতালে নিতে হবে প্লিজ। ধীরে ধীরে ফ্ল্যাটের সামনে লোক জড়ো হচ্ছে। তাদের ভীত চোখ ফ্লোরে পড়ে থাকা মাহিরের নিথর শরীরটিকে দেখছে। কতটা নিষ্ঠুরভাবে তার বুকে ছুরি মারা হয়েছে, কতটা নির্মম এই দৃশ্যটি। রাত 12টা। হাসপাতালের করিডোরে বেঞ্চিতে বসে রয়েছে নুসরাত। চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। হাতের তাজা রক্ত শুকিয়ে কালচে রূপ নিয়েছে। ঘাড়ে ঘামের রেখা গড়িয়ে পড়ছে। চোখ জোড়া ফেলিয়ে মেঝেতে তাকিয়ে রয়েছে। মাহিরের প্রতি ভালোবাসাটা ক্ষীণ হয়ে আসলেও তার এরূপ মর্মান্তিক পরিণতি কখনো কল্পনাতেও কামনা করেনি নুসরাত। চোখ জোড়া বারংবার ভিজে আসছে।
মানুষের এই অশ্রু খুব অদ্ভুত একটা তরল। মানুষের অতিরিক্ত দুঃখ পেলে কাঁদে, বেদনায় কাঁদে, সুখের বহিঃপ্রকাশ করতেও কাঁদে, আবার অহেতুক কারণে কারণে। আজ নুসরাতও কাঁদছে, কারণটা তার জানা নেই। মাহিরের ছলনা নুসরাতের মনে ঘৃণা, ক্ষোভের সৃষ্টি করেছিল। তার প্রতি ভালোবাসার শেষ রেখাটুকু মিলিয়ে গেছে। অথচ আজ সেই মানুষটার এই পরিণতি দেখে তার কান্না পাচ্ছে, অনুশোচনা হচ্ছে কেন সে আর কিছু সময় পূর্বে বাসায় ফিরল না। মঈনুদ্দিন সাহেব থমথমে মুখ নিয়ে পায়চারি করছেন। তার চোখ লাল হয়ে রয়েছে। একমাত্র ছেলে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়ছে। যখন হাসপাতালে পৌঁছেছে নুসরাত, তখন মাহিরের পালস চলছিল। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ছুরিঘাতটি হার্টের পাশ থেকে গিয়েছে, তাই ডাক্তার দেরি না করে ওটিতে নিয়ে গিয়েছিলেন। নুসরাত ফোন করে মঈনুদ্দিন সাহেবকে হাসপাতালে আসতে বলে। হেনা বেগম আসামাত্র নুসরাতের গালে চর বসিয়ে দেন। গলা টিপে ধরে হিনহিনে কণ্ঠে বলেন, রাক্ষসী, আমার ছেলেটাকে এভাবে গিলে খেলি তুই? তোকে আমি মেরেই ফেলবো, রাক্ষসী মেয়ে। নুসরাতের শ্বাস আটকে আসছে, তার কষ্ট হচ্ছে, কিন্তু নুসরাত কোনো প্রতিবাদ করেনি। কারণ এই সময়টা মোটেও প্রতিবাদ করার নয়। মা জাতিটা এমনই হয়, তাদের কাছে সারা পৃথিবী একদিকে থাকে, তাদের সন্তান একদিকে থাকে। যে সন্তানকে নিজের গর্ভে এত কষ্ট করে এতগুলো মাস আগলে রেখেছে, নিজের শত কষ্ট সহ্য করে যে সন্তানকে বড় করেছে, আর সেই সন্তানকে মৃত্যুর সাথে লড়তে দেখাটা কোনো মায়েরই কাম্য নয়। তিনি পাগল প্রায় হয়ে গিয়েছেন। মঈনুদ্দিন সাহেব হেনা বেগমের থেকে নুসরাতকে ছাড়ান। হেনা বেগম হাউমাউ করে কাঁদছেন। তিনি মঈনুদ্দিন সাহেবকে আকুতির স্বরে বলতে লাগলেন, আমার মাহিরকে বাঁচান মাহিরের বাবা, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেন। আপনার তো অনেক পরিচিতি, মাহিরের বাবা, আমার ছেলেটাকে বাঁচান। হেনা, শান্ত হও, শান্ত হও, আমাদের ছেলের কিছু হবে না, তুমি শান্ত হও। মঈনুদ্দিন সাহেব শক্ত কণ্ঠে হেনা বেগমকে কথাগুলো বলেন। তারপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন নুসরাতের দিকে। নুসরাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শুধু। ঘণ্টাখানেক বাদে উত্তরা থানার সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান আসে হাসপাতালে। যেহেতু এটা পুলিশ কেস, তাই রিসেপশন থেকেই থানায় ফোন যায়। হাবিবের সাথে নুসরাতের সম্পর্কটা খুব একটা ভালো নয়। নুসরাতের জন্য হাবিব একবার 6 মাসের জন্য সাসপেন্ড পর্যন্ত হয়েছিল, কারণ সে রিমান্ডে অমানবিক আচরণ করে ক্রিমিনালদের সাথে। একটি 14 বছরের বাচ্চাকে রিমান্ডে নিয়ে এত মার মেরেছিল যে বাচ্চাটি প্যারালাইজড হয়ে গিয়েছিল। সেই কেসটি নুসরাত হ্যান্ডেল করেছিল। সেই ঘটনার পর চাকরি ফেরত পেতে কম ঘুষের সাহায্য নিতে হয়নি হাবিবের, তবে তার প্রমোশনটা যেন আটকে গিয়েছে। হাবিব নুসরাতের সামনে এসে দাঁড়ায়, হিনহিনে কণ্ঠে বলে, উকিল ম্যাডাম, আমাদের সাথে যে একটু কোঅপারেট করতে হয়। আপনার স্বামীকে কেউ খুন করার চেষ্টা করেছে। জানি আপনার অবস্থাটা মোটেই সুবিধার নয়, তবু আপনি সেই ঘটনার যেহেতু প্রথম সাক্ষী, তাই আমাদেরকে পুরো ঘটনাটি খুলে বলবেন প্লিজ। নুসরাত মাথা নাড়ায়, কাপা কণ্ঠে পুরো ঘটনাটি হাবিবকে বলে সে। হাবিব সব বেশ মনোযোগের সাথে শুনে, তার চোখ চকচক করছে। তারপর উঠে গিয়ে মঈনুদ্দিন সাহেবকে স্যালুট করে বাঁকা হাসি দিয়ে বলে, দোষীকে আমরা ঠিক খুঁজে নিব, চিন্তা করবেন না স্যার। তারপর হাবিব হাসপাতাল থেকে চলে যায়। সময়ের কাঁটা এগোচ্ছে, কিন্তু ওটি থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। মঈনুদ্দিন সাহেবের ধৈর্যের ভাত ভাঙছে। হেনা বেগম শুধু আল্লাহকে ডেকে যাচ্ছেন, নিজের ছেলে প্রাণ ভিক্ষা চাচ্ছেন তিনি। মিনিট 20 বাদে ডাক্তার ওটি থেকে বের হন। তার মুখখানা থমথমে। ডাক্তার বের হতেই মঈনুদ্দিন সাহেব ছুটে যান তার কাছে। আকুল কণ্ঠে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব, আমার ছেলে? সরি মঈনুদ্দিন সাহেব, অনেক চেষ্টা করার পরও তাকে বাঁচাতে পারলাম না। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর কিছু সময় আগে আনলে হয়তো বাঁচানো যেত। ডাক্তারের কথা শোনা মাত্র হেনা বেগম জ্ঞান হারালেন। মঈনুদ্দিন সাহেব সেখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। বেঁচে থেকেও যেন মৃত্যু স্বাদ তিনি গ্রহণ করছেন। তার একমাত্র ছেলেটি আজ নেই, না ফেরার দেশে হারিয়ে গেছে সে। বুক ফেটে কান্না আসছে তার, কিন্তু কাঁদতে পারছেন না। এদিকে নুসরাত স্তব্ধ হয়ে বসে থাকে। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে।
গলার কাছে কষ্টগুলো দলা পাকিয়ে রয়েছে যেন। চিৎকার করে কাঁদলে হয়তো এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেত। সময় বহমান, দেখতে দেখতে 3 দিন কেটে গিয়েছে মাহিরের মৃত্যুর। নুসরাত মায়ের বাসায় রয়েছে। ফ্ল্যাটটি পুলিশ সিল করে দিয়েছে। কেসের ইনভেস্টিগেশন হচ্ছে। মঈনুদ্দিন সাহেব গণ্যমান্য ব্যক্তিবর্গের একজন, তাই মাহিরের মৃত্যুর খবরটি বেশ কটা টিভি চ্যানেল এবং সংবাদ পত্রিকায় দেখা যাচ্ছে। হেডলাইনটা খানিকটা এরূপ: যুগ্ম জেলা বিচারক মঈনুদ্দিন চৌধুরী একমাত্র ছেলে মাহির চৌধুরী নৃশংসভাবে খুন। নুসরাত 1 সপ্তাহ নিজের চেম্বার বন্ধ রেখেছে। সামনে সোমবার তার একটি কেসের ডেট রয়েছে। আদালতে যেতে হবে, কিন্তু কাজ করতে যেন মন চাচ্ছে না। বারবার মাহিরের রক্তমাখা নিথর শরীরের চিত্র চোখে ভাসছে। পারভিন বেগম 1 কাপ চা এগিয়ে দিলেন নুসরাতের দিকে। নিজের মেয়ের জামাইয়ের এরূপ মৃত্যু মানতেও তার কষ্ট হচ্ছে। ধীর কণ্ঠে নুসরাতকে বললেন, থানা থেকে কি কোনো খবর পেয়েছিস? না মা, আমি খোঁজ নেইনি। আমার এখনও মানতে কষ্ট হচ্ছে মাহির আর নেই। আচ্ছা, মাহির বাসায় কেন এসেছিল? ও তো ওখানে থাকতো না। জানি না মা, আমি সত্যি কিছু জানি না। নুসরাতের কথা শুনে আর প্রশ্ন করলেন না পারভিন বেগম। মেয়ের মন স্থির খবর তার ভালোই জানা আছে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। চায়ের কাপটা রেখে দরজা খুললেন পারভিন বেগম। দরজা খুলতে একজন পুলিশ ইউনিফর্ম পরিহিত যুবক এবং 2 জন মেয়ে কনস্টেবলকে দেখতে পেলেন তিনি। ছেলেটা তার পরিচিত। তিনি হাসি মুখে বললেন, তৌহিদ, তুমি? কি হয়েছে? আন্টি, নুসরাত কি বাসায়? হ্যাঁ, বসার ঘরেই আছে। কিন্তু কি হয়েছে? ভিতরে আসে আন্টি। পারভিন বেগম সরে দাঁড়ালেন। তার চোখে মুখে কৌতূহল। তৌহিদ সোজা নুসরাতের সামনে গিয়ে দাঁড়ালো। নুসরাত কিছু বলার আগেই তৌহিদ বলল, মিসেস নুসরাত চৌধুরী, আপনাকে নিজের স্বামীকে নৃশংসভাবে হত্যা করার দায়ে গ্রেপ্তার করা হলো। প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন। নুসরাতের ভ্রু যুগল কুঞ্চিত হয়ে এলো। সে সূক্ষ্ম দৃষ্টিতে তার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে যাচ্ছে। আজ লোকটি তার সামনে তার শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী, বন্ধু তৌহিদ ভাই হিসেবে নয়, বরং একজন নিষ্ঠাবান পুলিশ ইন্সপেক্টর তৌহিদুর রহমান হিসেবে দাঁড়িয়ে রয়েছে। নুসরাত স্বাভাবিক কণ্ঠে বলল, তৌহিদ ভাই, আমার অ্যারেস্ট ওয়ারেন্ট কি দেখতে পারি? অবশ্যই। তৌহিদ পকেট থেকে অ্যারেস্ট ওয়ারেন্টটি বের করে নুসরাতের হাতে দিল। এরপর জড়তাবিহীন কণ্ঠে বলল, যে ছুরি দিয়ে মাহিরকে খুন করা হয়েছিল সেটা পাওয়া গেছে। শুধু তাই নয়, সেটাই আপনার এবং কেবলমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এবার হয়তো আপনি আমাদের সাথে এতে রাজি। নুসরাত কিছু বলল না। মাথায় কিছুই আসছে না। যে দোষ সে করেনি, সে দোষে আজ সে দোষী। এখন চিৎকার চেঁচামেচি করে কোনোই লাভ নেই। তাকে স্বাভাবিক থাকতে হবে। পারভিন বেগম তৌহিদের হাত ধরে বসলেন। আকুতির স্বরে বললেন, তৌহিদ, নুসরাত কিছু করেনি। বাবা, ওকে ফাঁসানো হচ্ছে। ওকে নিয়ে যেও না বাবা। তুমি তো ওকে চেনো। ও খুন করেনি। আন্টি, আইনের কাছে আমাদের হাত বাঁধা। আমাকে ক্ষমা করবেন। পারভিন বেগম নুসরাতকে আগলে ধরে বললেন, আমার মেয়েকে আমি যেতে দিব না। তোমরা আমার মেয়েকে কোথাও নিয়ে যাবে না। পারভিন বেগম কাঁদছেন। তার মেয়েকে আজ মিথ্যা দোষে দোষী করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। তা কোনো ছোটোখাটো দোষ নয়, খুনের আসামি হিসেবে। সে জানে তার মেয়ে কখনোই এমন কোনো কাজ করবে না। নুসরাত তার মার চোখের দিকে তাকায়, ধীর কণ্ঠে আশ্বাস দেয়, মা, চিন্তা করো না, আমার কিছু হবে না। পারভিন বেগম না চাইতেও ছেড়ে দেন নুসরাতকে। তার চোখ থেকে নোনা জল গড়াচ্ছে। নুসরাতকে লেডি কনস্টেবলরা হাত করা পরায়। তারপর জিপ গাড়িতে তোলা হয় তাকে। পারভিন বেগম অশ্রুসিক্ত চোখে তাকে দেখে যাচ্ছেন। তার কিছুই করার নেই। নিজের মেয়েকে নির্দোষ প্রমাণ করার কোনো পথ তার সামনে খোলা নেই। রাত 11টা। ইন্টারোগেশন রুমে বসে রয়েছে নুসরাত। 220 ভোল্টের হলুদ লাইটটি তার মাথার উপর ঝুলছে। নুসরাতের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। লাইটের উত্তাপে বেশ গরম লাগছে। চুলের পেছন তার সামনে 1 গ্লাস পানি রয়েছে। নুসরাতকে তির্যক দৃষ্টিতে অবলোকন করছে তৌহিদ। নুসরাতের সাথে বিগত 2 ঘন্টা যাবৎ প্রশ্ন উত্তর খেলা খেলছে সে।
কিন্তু এখনও কোনো মনের মতো উত্তর পায়নি। তাই কেসটা তাকে বিগত 3 দিন যাবৎ পাগলের মতো তাড়া করছে। সরকারি চাকরিজীবীদের এটা একটা খুব বড় সমস্যা। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার কোনো ঝামেলা হলে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। 3টি দিন পাগলের মতো ছুটেছে তৌহিদ, ঘুমানোর সময় অবধি পায়নি। 3 দিন মিলে মোট 4 ঘন্টাও ঘুমিয়েছি কিনা সন্দেহ। তৌহিদের লাল চোখ নুসরাতকে দেখে যাচ্ছে। ফোঁস করে একটা ভারী নিঃশ্বাস ছাড়ল তৌহিদ। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, সেদিন রাতে খুনের সময় তুমি কোথায় ছিলে? বাহিরে। আমি কোক কিনতে গিয়েছিলাম। কোথায়? আমাদের রোডের একটি দোকানে। রাসেল স্টোর নাম। আমি জিজ্ঞেস করেছিলাম, দোকানের মালিক বলেছে ওই রাতে তুমি নাকি কোক কিনতে যাওনি। রাসেল ভাই ছিলেন না দোকানে, তার ছোট ছেলেটা ছিল দোকানে। তখন ব্ল্যাক আউট হয়েছিল। ছেলেটার বয়স 12। অন্ধকারে আমার মুখ দেখতে পায়নি সে, আর আমার কণ্ঠ মনে রাখার বয়স তার এখনো হয়নি। হা হা হা, কি অদ্ভুত এলিবাই এমন একজন যে কিনা তোমার নির্দোষিতা প্রমাণই করতে পারবে না। বেশ, তাহলে এই ছুরিতে তোমার ছাপ পাওয়া গেছে, এটার কি ব্যাখ্যা? আমি আবারও বলছি, খুন আমি করিনি তৌহিদ ভাই। বারবার এক প্রশ্ন করলে উত্তর বদলে যাবে না। এবার তৌহিদ টেবিলের সজোরে একটা থাবা দিয়ে বসে। তার চোখ রক্তবর্ণ রূপ নিয়েছে। দাঁতে দাঁত পিষে বলে, আমি আপনার বাসার ড্রয়িং রুমে বসে নেই মিসেস নুসরাত। বেশ, ইন্সপেক্টর তৌহিদ সাহেব, আমি আবারও বলছি, আমি খুন করিনি। হ্যাঁ, এই ছুরিটা আমার কিচেনের। স্বাভাবিক এখানে আমার হাতের ছাপ থাকবে, কিন্তু এই ছুরি দিয়েই যে খুন হয়েছে তার প্রমাণ কি? ফরেনসিক ডাক্তার বলেছেন এই ছুরির গড়ন এবং মাহিরের শরীরের ক্ষতের গড়ন একই। 90% সম্ভাবনা রয়েছে এই ছুরি দিয়ে খুন হবার। আর ছুরিটি সোফার নিচে পাওয়া গেছে, মাহিরের বডির পাশের সোফার নিচে। নুসরাত অট্টহাসি হাসল। নুসরাতের হাসির কারণটা বুঝতে পারল না তৌহিদ। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কিছুক্ষণ। নুসরাত হাসি থামিয়ে বলল, তৌহিদ ভাই, ছুরিটায় মাহিরের রক্ত লেগে আছে, মানে এই ছুরি দিয়ে খুন হয়েছে। একটু ধার পরীক্ষা করে দেখবেন না? এই ছুরি দিয়ে আপেল অবধি কাটে না। আর আমি এই ছুরি দিয়ে অনেক আঘাতে মাহিরকে মেরে ফেললাম। আর মাহিরকে খুন করার মোটিভ কি আমার? মইনুদ্দিন স্যার বলেছেন আপনার এবং মাহিরের সম্পর্ক ভালো নয়। আপনি তার থেকে ডিভোর্স চেয়েছেন। শুধু তাই নয়, আপনি একটা মোটা অঙ্কের অ্যালুমিনিও চেয়েছেন। সেদিন রাতে আপনি মাহিরকে বাসায় আসতে বলেছেন। মিথ্যা বলেছে তারা। আমি মাহিরকে মোটেই বাসায় আসতে বলিনি। আর এটা ঠিক, আমাদের ডিভোর্স হবার কথা ছিল। পেপার সাইন হয়ে গিয়েছিল। আমি অ্যালুমিনি হিসেবে শুধু তারা ফ্ল্যাটটি চেয়েছি এবং তারা এগ্রি পর্যন্ত হয়েছেন। তাহলে আমি কেন মাহিরকে মারব? আমার লাভ কি এতে? আমি যেহেতু ডিভোর্স নিয়ে নিচ্ছি, তাহলে মাহিরকে মেরে আমার তো লাভ নেই। নুসরাত একটু থামল। তৌহিদ এখনও তার দিকে তাকিয়ে রয়েছে, তার চোখে সত্য খোঁজার চেষ্টা করছে। নুসরাত এবার আকুল কণ্ঠে বলল, তৌহিদ ভাই, প্লিজ বিশ্বাস করুন, আমি খুন করিনি। সত্যি আমি খুন করিনি। আমি ক্রিমিনাল লয়ার। খুন করার হলে এত কাঁচা কাজ আমি করব? সোফায় নিয়ে ছুরি রেখে দেব, সেটা ইজিলি পাওয়া যাবে? পুলিশের চাকরি কম দিন করছে না তৌহিদ। 36 বছরের জীবনে কম ক্রিমিনাল সে দেখেনি। ক্রিমিনালদের চোখ পড়া এতটাও কঠিন নয় তার কাছে। বিগত 2 ঘন্টা যাবৎ সে নুসরাতের চোখই কেবল দেখে যাচ্ছিল। মেয়েটির চোখ স্বচ্ছ নির্ভীক, এই চোখে কোনো কালিমার ছোঁয়া নেই। তৌহিদ কিছুক্ষণ মাথা চুলকালো। তারপর সাব ইন্সপেক্টর হাবিবকে ডেকে বলল, হাবিব সাহেব, ওনার উকিলকে ইনফর্ম করুন, দেখুন কেউ আসে কিনা। বলে রুম থেকে বেরিয়ে গেল তৌহিদ। নুসরাত পানির গ্লাসটা হাতে নিল, এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করলো। রবিনকে ফোন দিতে হবে। রবিনই একমাত্র মানুষ যে তার উকিল হতে রাজি হবে। নিজের রুমে স্মোকিং এরিয়াতে দাঁড়িয়ে আছে তৌহিদ, হাতে জ্বলন্ত সিগারেট। সে জানে নুসরাত খুনটি করেনি। মেয়েটিকে এই নতুন দেখছে না সে। তৌহিদের যখন বয়স 7, তখন থেকে এই মেয়েটি তাদের বাসার পাশে থাকে। একই সাথে তারা বড় হয়েছে। সুতরাং মেয়েটি এমন উদ্যত কাজ করতে পারে না, এই বিশ্বাস তৌহিদের মনে জীবন্ত। কিন্তু যখন মঈনুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার মাহিরের কি কারোর সাথে ঝামেলা ছিল, শত্রুতা? না, তবে নুসরাত মেয়েটি সুবিধার নয়।
আর আমি বুঝছি না তাকে এখনো গ্রেপ্তার করা কেন হলো না। স্যার, কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করব আমরা? তার বিরুদ্ধে কোনো প্রমাণ আমাদের কাছে নেই। মায়েরকে যে ছুরিটি দিয়ে খুন করা হয়েছে সেটাও আমাদের কাছে নেই। মঈনুদ্দিন সাহেব সেদিন চুপ করে গিয়েছিলেন। তার ঠিক 2 দিন পরে সোফার নিচ থেকে ছুরিটি পাওয়া যায়। তৌহিদের কাছে এই অঙ্কটি মেলানো খুব কঠিন নয়, কিন্তু সে এটা প্রমাণ করতে পারবে না। অন্তত ছুরিটা পাওয়া গেলে হয়তো নুসরাতকে নির্দোষ প্রমাণ করা যেত। হুট করে তৌহিদের মাথায় একটা চিন্তা হানা দিতে থাকে। এক মুহূর্ত দেরি না করে মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে তৌহিদ। মিনিট 20 পর উত্তরা 14 নম্বরে সেই বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায় তৌহিদ। তন্ন তন্ন করে বিল্ডিংয়ের সব ফাঁকা অংশ খুঁজতে থাকে সে। এক পর্যায়ে গ্যারেজের রুমের পাশের ফাঁকা অংশে নজর যায় তৌহিদের। সেখানে ময়লা স্তূপ আকারে জড়ো হয়ে রয়েছে। বিল্ডিংয়ের সকল পুরনো জিনিস সেখানে জড়ো হয়, তারপর ফেরিওয়ালার কাছে বিক্রি হয়ে যায়। তৌহিদ কিছু একটা ভেবে সেই জায়গাটা খুঁজতে শুরু করে। মিনিট 20 বাদে হঠাৎ করে একটা পলিথিন তার হাতে বাঁধে। পলিথিনটি খুলতেই ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল তৌহিদের। তার চোখ চকচক করছে। পলিথিনটি হাতে নিয়ে নিল তৌহিদ। তারপর জোরালো কণ্ঠে বিল্ডিংয়ের দারোয়ানকে ডাক দিল সে। তৌহিদের ডাক কর্ণপাত হতেই বিল্ডিং দারোয়ান লাল মিয়া ছুটে তার সামনে এসে দাঁড়ালো। লাল মিয়া এই বিল্ডিং তৈরি হবার পর থেকে এখানের দারোয়ান হিসেবে রয়েছে। তৌহিদ তির্যক দৃষ্টিতে লাল মিয়ার আপদমস্তক পর্যবেক্ষণ করে। খুব লিকলিকে শরীরে একজন মানুষ, বয়স 40-এর উপর হবে। মাথার একটা চুলও কাঁচা নয়। পান খেয়ে ঠোঁট দাঁত লাল করে রাখতে ভালোবাসে সে। সে তৌহিদের দিকে ভীত নজরে তাকিয়ে রয়েছে। লাল মিয়া পুলিশকে খুব ভয় পায়। পুলিশের নাম শুনলেই তার হাত পা কাঁপতে থাকে। ঢাকা শহরে আসার পূর্বে গ্রামের ছেঁচড়া চোর হিসেবে বেশ প্রসিদ্ধ ছিল লাল মিয়া। বেশ ভালো কামাইও হয়ে যেত। কিন্তু একবার পুলিশের হাতে ধরা পড়ে যে পিটুনিটা খেয়েছিল, সে দৃশ্য মনে পড়লে এখনও তার গায়ে কাঁটা দেয়। লাল মিয়ার ঘাড়ে হাত রেখে তৌহিদ। লাল মিয়া একটু কেঁপে ওঠে। লাল মিয়ার অবস্থা দেখে মিটিমিটি হাসে তৌহিদ। তারপর ধীর কণ্ঠে বলল, খুনের রাতে কোথায় যেন ছিলে বলেছিলে? স্যার, একটু বিড়ি কিনতে গেছিলাম, ভীত কণ্ঠে উত্তর দেয় লাল মিয়া। তৌহিদ তার ঘাড়টা একটু চাপ দিয়ে ধরে। তারপর হিনহিনে কণ্ঠে বলে, বিল্ডিংয়ের কাজ ছেড়ে বাইরে বিড়ি কিনতে যাওয়ার জন্য বুঝি টাকা দেওয়া হয় তোমাকে? মাফ করে দেন স্যার, আমি কেমনে জানুম এই সময় এত কিছু হয়ে যাইব? এই ময়লার স্তূপে শেষ কবে হাত দেওয়া হয়েছিল? বছরখানেক হইব। আসলে বেশি জিনিসপত্র না জমলে হাত দিয়ে লাভ হয় না, টাকা পাওয়া যায় না। এই কয়দিনে কেউ হাত দিয়েছিল? ভালো করে মনে করে বলো, নয়তো। না না স্যার, কেউ হাত দেয়নি, সত্যি কইতাছি। তৌহিদ লাল মিয়াকে ছেড়ে দিল। তার আন্দাজ সঠিক ছিল। এই পলিথিনটা খুনি ফেলে গিয়েছে এবং পলিথিনের ভিতরে জিনিসপত্রগুলোই এই কেসের নতুন মোড়ে সূত্রপাত করবে। তৌহিদ বিল্ডিং থেকে বেরিয়ে গেল। তার গন্তব্য ফরেনসিক ডাক্তার শহীদুল হকের অফিস। কেসের ফাইল পড়তে পড়তে আজ অনেক দেরি হয়ে গেছে রবিনের। সোমবারে কেসটা নিয়ে খুব চিন্তায় রয়েছে সে। পুলিশের ভাষ্য মতে কেসের অন্যতম সাক্ষী রূপা একজন মানসিক বিপর্যস্ত মানুষ। তার বয়ানের উপর ভিত্তি করা মানে বোকামি। কিন্তু রূপা মানসিক বিপর্যস্ত নয়। তাকে প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করা হতো। শুধু শারীরিক নয়, বরং মানসিক। মেয়েটা অনেক সাহস করে মুখ খুলেছে। কেসের কথা ভাবতে ভাবতেই চোখ লেগে আসে রবিনের। তখনই ফোনটা উচ্চস্বরে বেজে ওঠে। কাঁচা ঘুম নষ্ট হওয়াতে মেজাজ বিগড়ে যায় রবিনের। কপালে শিরা ধপধপ করছে। বিরক্তির সাথে ফোনটা হাতে নেয় সে। অচেনা একটা নাম্বার থেকে ক্রমাগত ফোন আসছে। উপায়ন্তর না পেয়ে ফোনটি রিসিভ করে রবিন। বিরক্তির সাথে বলে, হ্যালো, কে? নুসরাত বলছি। ঘুমাচ্ছিলি? নুসরাতের কণ্ঠ শুনে বেশ অবাক হয় রবিন। কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করে, চোখ লেগে গিয়েছিল আর কি। তুই এত রাতে? আর এটা কার নাম্বার? একটু থানায় আসতে পারবি? কেন? আমাকে ধরে নিয়ে আসছে আর কি। হাবিবকে থাপ্পড় মারার জন্য? না। তাহলে কি সালেয়ার বরকে হুমকি দেওয়ার জন্য? না। সালেয়ার বাসায় চোরের মতো ঢোকার জন্য? না। তাহলে কি জন্য তোকে ধরছে? মাহিরকে খুন করার জন্য। কি? নুসরাতের কথা শোনা মাত্র লাফিয়ে উঠল রবিন।
কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল সে। নিজেকে শান্ত রাখার অদম্য চেষ্টা করলেও ব্যর্থ হলো সে। বেশ চিৎকার করে বলল, এই রাতে তুই কি মশকরা করতেছিস আমার সাথে? দোস্ত, উত্তরা থানায় আয়, আমি এখানেই আছি, প্লিজ একটু তাড়াতাড়ি আয় বলে ফোন রেখে দেয় নুসরাত। তার সামনে হাবিব তার 28খানা হলুদ দাঁত বের করে বসে রয়েছে। হাবিবের হাসিটা দেখলে গা গোলায় নুসরাতের। এত পৈশাচিক হাসি কোনো মানুষের হতে পারে সেটা হাবিবকে না দেখলে জানতো না সে। হাবিবের আনন্দ যেন ধরছে না। নুসরাতকে এই পরিস্থিতিতে দেখে বেশ শান্তি অনুভব হচ্ছে তার। হিনহিনে কণ্ঠে টিটকারে সুরে বলল, কি ম্যাডাম, আপনার নাগর আসতেছে তো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই শুনুন, এইসব ইংরেজি আমার সামনে মারাবেন না তো। খুন করে আবার বড় বড় কথা। মেয়েদের আদর্শ হইতে গেছিলেন, কি হলো সেটার? এবার এই জেলের কালকুঠুরিতে পচে মরতে হবে। এত কেবল শুরু। একবার রিমান্ডের অর্ডার পাই, সব জাল তুলব, সেটা না হয় সময় বলে দিবে। এখন 1 কাপ চা দিতে বলুন। মাথাটা ধরে গেছে এই প্রশ্ন উত্তর খেলতে খেলতে। ওই, এটা কি তোর হোটেল? টেবিলে থাবা দিয়ে চিৎকার করে ওঠে হাবিব। রাগে গা রিরি করছে, কিন্তু নুসরাত অনড়, তার দৃষ্টি স্থির। সে মানসিকভাবে প্রস্তুত হাবিবের এসব আচরণে। নুসরাতের ঠান্ডা দৃষ্টিকে অগ্রাহ্য করার সাধ্য নেই হাবিবের। নুসরাত মানুষটিকে কেমন বেশ ভালো করেই জানা আছে হাবিবের। ওকালতির 7 বছরে শুধু নাম কামিয়েছে তাই নয়, মিডিয়াতেও তার নাম বেশ প্রসিদ্ধ। বধূ নির্যাতন, রেপ, যৌতুকের জন্য খুন, এমন অনেক কেস সে জিতে এসেছে। শুধু তাই নয়, কোনো রাজনৈতিক নেতা হোক কিংবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, কাউকে ভয় পায় না সে। তাই নুসরাতকে লেডি রবিনহুডও বলা হয়। হাবিব বিরক্তির সাথে কনস্টেবল আলমকে ডাক দেয়। দাঁতে দাঁত চেপে বলে, ম্যাডামের জন্য 1 কাপ চা আনো তো, একটু কড়া লিকার। হাবিবের কথার মাঝে নুসরাত কথাটা বলে ওঠে, কড়া লিকারের চাটা এখন তার ভীষণভাবে প্রয়োজন। মাথাটা জ্যাম ধরে গেছে। হাবিব চোখ মুখ খিচে তাকিয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত বাঁকা হাসি হাসে। হাবিবকে রাগাতে মন্দ লাগছে না তার। এত ঝামেলার মাঝে হাবিবের রাগনিত বিরক্ত মুখটা নুসরাতের কাছে প্রশান্তির উৎস। ঘণ্টাখানেক বাদে রবিন সেখানে উপস্থিত হয়। নুসরাত তখন চায়ের কাপে শেষ চুমুকটি দিচ্ছিল। নুসরাতের ঠিক বিপরীতে হাবিব বসে রয়েছে। রবিন হাবিবের কাছ থেকে পারমিশন নেয় নুসরাতের সাথে কথা বলার জন্য। রবিন আসতেই প্রশান্তির নিঃশ্বাস ফেলে নুসরাত। রবিন নুসরাতের সামনে বসতে বসতে বলে, কাহিনী কি? কি ভিত্তিতে তোকে গ্রেপ্তার করেছে? নুসরাত পুরো ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে রবিনকে। রবিন কিছুক্ষণ চুপ করে থাকে, কিছুক্ষণ চিন্তা করে বলে, শালা বুইরা নিজেই খুন করেছে আর দোষ দিছে তোর উপরে। আমি শিওর। ভুল, মঈনুদ্দিন সাহেব খুন করেননি। কারণ